আচ্ছা, ওইটা ওইটা আপনার ওইটা আপনার আহ, আপনি কি আপনার অ্যাবসেন্ট কি 2 দিনের বেশি? স্যার আমার হচ্ছে 2 দিন আর কি অ্যাবসেন্ট আর 3 দিন আর কি লেট। আচ্ছা, ভালো করছেন। ওকে। হ্যাঁ। আচ্ছা স্যার, ল্যাবে যদি কেউ একদিন অ্যাবসেন্ট থাকে? ল্যাবে যদি, এখনো মানুষজন জয়েন করতেছে, সরি শুনি নাই, ল্যাবে যদি কি বললেন? স্যার যদি ল্যাবে কেউ একদিন অ্যাবসেন্ট থাকে? যদি ল্যাবে একদিন অ্যাবসেন্ট থাকে, ল্যাবে অ্যাটেন্ডেন্সের মার্কস হলো 4, তো আপনার যতগুলা ক্লাস হয়েছে, ও যদি একদিন অ্যাবসেন্ট থাকে, আচ্ছা, আম, এটা হিসাব করা লাগবে। ওইটা যতগুলা ক্লাস হয়েছে ওটা পার্সেন্টেজ হিসাবে হিসাব করা হবে। স্যার আর এখন একদিন লেট হইলে? ওইটা ওই দিনের অ্যাটেন্ডেন্স হাফ হবে, নর্মাল যা হিসাব। আচ্ছা ঠিক আছে, এই এই অ্যাটেন্ডেন্সের এইটা তাহলে পরে আসি, আমরা আমরা আমাদের মেইন ইয়াতে আসি। আচ্ছা, নেহাদ একটা কোয়েশ্চেন করছে, আম, সেটা হলো যে এই পেনাল্টি মেথড হলো ইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে, আর ইন্টেরিয়র পয়েন্ট মেথড হলো ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় নাকি? ওকে, তো ইন্টেরিয়র পয়েন্ট মেথড যেটা, এইটা শুধুমাত্র ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব, ইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে ইন্টেরিয়র পয়েন্ট মেথড ব্যবহার করা সম্ভব না। ওকে, কারণ আপনার বাই ডেফিনিশন ইন্টেরিয়র পয়েন্ট মেথড ব্যবহার করতে হইলে আপনার যে ফিজিবল রিজনের একটা ইন্টেরিয়র থাকতে হবে। তো ইকুয়ালিটি কনস্ট্যান্ট যেটা, ইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে ফিজিবল রিজনটা কোনো ইন্টেরিয়র থাকে না, ওটা শুধু খালি একটা বাউন্ডারি থাকে। অর্থাৎ আম, আচ্ছা, আমি আম, একটা এক্সাম্পল দিই, ধরলাম আপনাকে এরকম একটা প্রবলেম দিলাম যে মিনিমাইজ x1 প্লাস x2 such that x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এই যে রিজনটা, মানে বা এই ইকুয়েশনটা যে রিজনকে ডিনোট করে ওটা দেখতে কেমন? তো যদি আমি x1 x2 প্লেনে আঁকি, তাইলে এইটার ইকুয়েশনটা হইলো একটা সার্কেলের ইকুয়েশন, রাইট? তো আপনার ফিজিবল রিজন বেসিক্যালি সার্কেলের উপরে যতগুলো পয়েন্ট আছে ওই সবগুলো পয়েন্ট হইলো ফিজিবল রিজন। তো ইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে এরকম ফিজিবল রিজনটা হয়তো একটা আপনার এরকম একটা বাউন্ডারি কার্ভের মতো হয়। আচ্ছা, আর যদি ইকুয়ালিটি জায়গায় ইনইকুয়ালিটি থাকতো, ধরলাম লেস অর ইকুয়াল টু 1, তাহলে ফিজিবল রিজনটা কেমন হইতো? এই সার্কেলটাও থাকতো, সাথে সার্কেলের ভিতরে যতগুলা পয়েন্ট আছে সব পয়েন্টই থাকতো ফিজিবল রিজনের মধ্যে। ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে যে ফিজিবল রিজনটা সেটা একটা রিজন হয়, ঠিক আছে? এটা একটা ভিতর থাকে, একটা ইন্টেরিয়র থাকে, একটা এক্সটেরিয়র থাকে, এরকম। তো ইন্টেরিয়র পয়েন্ট মেথড ব্যবহার করার জন্য আপনার যে ফিজিবল রিজন ওটার অবশ্যই একটা ইন্টেরিয়র থাকতে হবে। তো যদি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইন্টার পয়েন্ট মেথড ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, পেনাল্টি মেথডে হইলো আপনার যে কনস্ট্যান্টটাকে একটা পেনাল্টি দিয়ে রিপ্লেস করা হয়। এক্সাম্পল হইলো, আম, আমি, আচ্ছা এই এক্সাম্পলই আসি, যে x1 প্লাস x2 ধরলাম আমার কনস্ট্যান্ট হইলো এটা। তো এটাকে আমি পেনাল্টি ফাংশন দিয়ে যদি রিপ্লেস করি কনস্ট্যান্টটা, তাহলে আমার মডিফাইড কস্ট ফাংশনটা হবে এরকম, x1 প্লাস x2 প্লাস সাম মাল্টিপ্লায়ার গুণ, আমি একটা পেনাল্টি ফাংশনের ভিতরে বসাবো, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মাইনাস 1, আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসলাম। আর পেনাল্টি ফাংশনে যে কোনো কিছু হইতে পারে, সবচেয়ে কমন যে পেনাল্টি ফাংশন বা আপনাদের প্রবলেম সেটা যে পেনাল্টি ফাংশনটা ব্যবহার করতেছি এটা হইলো স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন যদি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে, এক্সাম্পল আমি এটার সাথে একটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট অ্যাড করে দিলাম, x1 x2 লেস অর ইকুয়াল 1। ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট আসলে পেনাল্টি ফাংশন দিয়ে রিপ্লেস করা সম্ভব, সেই ক্ষেত্রে পেনাল্টি ফাংশনটা একটু একটু ইয়া করে লেখা লাগে। যেমন আমি সেই ক্ষেত্রে পেনাল্টি ফাংশনটা হয়তো হবে এরকম যে আমি আরেকটা মাল্টিপ্লায়ার দিলাম, এটার এই মাল্টিপ্লায়ার নাম দিলাম ধরেন আলফা। আচ্ছা, এখন আমার এখানে একটা ফাংশন লেখা লাগবে। তো
আমি পেনাল্টি কখন দিতে চাবো, পেনাল্টি তখন দিতে চাবো যখন আমার কনস্ট্রেন্টটা ভায়োলেট করে। তো আপনি এই ফাংশনটার দিকে খেয়াল করেন, এই ফাংশনটা ভায়োলেট কখন, মানে এই ফাংশনটা পেনাল্টি কখন দিবে, যখনই x1² + x2² 1 হবে না, যখনই 1-এর থেকে কম হবে বা বেশি হবে তখনই এটা পেনাল্টি দিবে। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে আমি পেনাল্টিটা কখন দিব, পেনাল্টিটা তখন দিব যদি x1 x2 1-এর চেয়ে বড় হয়ে যায়। x1 x2 কে এক্স্যাক্টলি 1 হইতে হবে না ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, মানে 1 হইলেও অ্যালাউড, 1-এর চেয়ে ছোট হওয়াটাও অ্যালাউড, 1-এর চেয়ে বড় হয়ে গেলে হইলো সমস্যা, রাইট? তো 1-এর চেয়ে বড় হলেই আর কি আমরা পেনাল্টি দিব। তো ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টের ক্ষেত্রে একটা পেনাল্টি ফাংশন ব্যবহার করে অঙ্কটা করা সম্ভব। সেক্ষেত্রে পেনাল্টি ফাংশনটা হবে হয়তো এইরকম, ম্যাক্স 0 x1 x2 -1। কেন? চিন্তা করেন, যদি x1 x2 1 হয় তাইলে এই সংখ্যাটা কি আউটপুট দিবে, 0। যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে এই সংখ্যাটা কি আউটপুট দিবে, একটা নেগেটিভ নাম্বার দিবে। ওকে, তো নেগেটিভ নাম্বার আর 0-র ম্যাক্সিমাম কত, 0। আর যদি এটা 1-এর চেয়ে বড় হয় তাহলে এটা একটা পজিটিভ নাম্বার আউটপুট দিবে, আর পজিটিভ নাম্বার আউটপুট দিলে পজিটিভ নাম্বার আর 0-র মধ্যে ম্যাক্সিমাম কোনটা, পজিটিভ নাম্বারটাই। তো তাইলে এই টার্মটা পেনাল্টি কখন দিবে, পেনাল্টি তখনই দিবে যদি x1 x2 1-এর চেয়ে বড় হয়ে যায়। ওকে, তো ইন জেনারেল আপনার যদি এরকম একটা ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট থাকে g of x less or equal to 0, তাহলে এইটার করেসপন্ডিং আমরা পেনাল্টি ফাংশনটা সাধারণত এমনি লিখি, ম্যাক্স 0 g of x। ওকে, তারপর এটার পরে এই জিনিসটাকে আপনি অন্যান্য জিনিসের ভিতরে ঢুকাইতে পারেন, ধরেন এটার উপর স্কোয়ার দিতে পারেন, 2 to the power 4 দিতে পারেন, আরো কিছু দিতে পারেন, নাও দিতে পারেন। ওকে, তো আপনার প্রশ্নের উত্তর কি দিতে পারছি? আচ্ছা, আপনার প্রশ্ন ছিল যে পেনাল্টি মেথড খালি ইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রেই ব্যবহার করা হয় নাকি? তো অ্যান্সার হইলো যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রেও পেনাল্টি মেথড ব্যবহার করা সম্ভব। সেখানে আপনাকে ঠিক মতো পেনাল্টি ফাংশনটা লেখা লাগবে, এটি। জি স্যার, স্যার বুঝতে কিন্তু পেরেছি। আমরা যে এখন ম্যাক্সটা দিলাম স্যার, এখন এটা সলভ করব কিভাবে? ম্যাক্সের ভিতরে ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব? রাইট রাইট রাইট। তো ম্যাক্স ফাংশনটা আর কি আপনার একটা সার্টেন পয়েন্টে ডিফারেন্সিয়েবল না, মানে ম্যাক্স ফাংশন সব পয়েন্টে ডিফারেন্সিয়েবল একটা পয়েন্ট বাদে। ধরেন আপনার ম্যাক্স 0, x, এটা গ্রাফ দেখতে কেমন, এটা গ্রাফ দেখতে হইলে এরকম, পজিটিভ এক্স এর জন্য x এ আউটপুট দিবে আর নেগেটিভ এক্স এর জন্য 0 আউটপুট দিবে। তো এই ফাংশনের একটা নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট আছে, সেটা হলো অরিজিন। তো এখন ধরেন যারা মানে যখন যারা কম্পিউটারে কোড করার সময় ম্যাক্স ফাংশনের অরিজিনে একটা ডেরিভেটিভ অ্যাজিউম করে নেয়, ধরলাম যে অরিজিনে ডেরিভেটিভ 0 ধরে নেয় কথার কথা, বা অরিজিনে ডেরিভেটিভ 1 ধরে নেয়। মানে ম্যাক্স ফাংশনটা ডেরিভেটিভ হইলো পজিটিভ এক্স এর জন্য 1 আর নেগেটিভ এক্স এর জন্য 0। তো অরিজিনে যে কোনো একটা ধরে নেয়, ওইটা নিয়ে মানে যারা ধরেন ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য যারা কোড লিখে এটা নিয়ে তারা খুব বেশি মাথা ঘামায় না এই কারণে যে ওরা এক্সপেক্ট করে যে আমি যখন অপটিমাইজেশন প্রসিজারটা চালাবো তখন এক্স্যাক্টলি 0 হবে না, আর এক্স্যাক্টলি 0 হইলে প্যারা নাই, খালি একটাই পয়েন্ট, মানে আমার রিয়েল নাম্বারের লাইনে যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে তার মধ্যে মাত্র একটাই পয়েন্ট। তো এটা নিয়ে ওরা তেমন মাথা ঘামায় না। আচ্ছা, তো আপনারা যখন করবেন, যদি এমনি করা লাগে তাইলে আপনারা তাইলে এই ফাংশনের ডেরিভেটিভ কেমনে লিখবেন? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, আমি জানি সেকশন 11 নাকি স্যার ইন্টেরিয়র পয়েন্টে তো স্যার একটা লগ অপারেটর না হয় না স্যার? হ্যাঁ, So, মানে log is one barrier function, যদি which is not the only barrier function. জি স্যার, এখন যদি আমার ওই ভিতরের ভ্যালুটা যদি 0 হয়, মানে সাপোজ 0 হয়, তাহলে তো ওই পোর্শনটার ভ্যালু তো স্যার ইনফিনাইট হয়ে যাবে স্যার। হ্যাঁ, হবে। সো তখন এটা কিভাবে কাজ করে আসলে? মানে ইনফাইনিটি হওয়ার কথা, মানে আপনার ব্যারিয়ার ফাংশনের ডিজাইনটাই এরকম যে এটা বাউন্ডারিতে ইনফাইনাইট দিবে। তো তো আপনি যখন মানে কম্পিউটার যখন এই প্রবলেমটা সলভ করে তখন বেসিক্যালি যেটা করে যে সেটা হলো সে বাউন্ডারির দিকে যাইতে চায় না, যেহেতু বাউন্ডারির দিকে কস্ট ফাংশনের ভ্যালু ইনফিনিটি হয়ে যায়, বাউন্ডারির দিকে যাইতে চায় না, ভিতরেই থাকতে চায়।
ওকে, বুঝতে পারছি। এটাই। ওকে, হ্যাঁ, ওকে। তো ম্যাক্স ফাংশনের ডেরিভেটিভ কি? ম্যাক্স ফাংশনের ডেরিভেটিভ হইল, ধরলাম এই ফাংশন, এটার ডেরিভেটিভ dx, এটার ডেরিভেটিভ হইল 0 when g of x less than 0, আর g prime of x when g of x greater or equal 0. এটা হলো ম্যাক্স ফাংশনের ডেরিভেটিভ। Does this make sense? কেন এটা হওয়া উচিত? মানে আপনার জি যখন নেগেটিভ হবে তখন তো এই ফাংশনটা জিরো আউটপুট দিবে, আর জিরো ডেরিভেটিভ তো জিরোই। আর জি যখন পজিটিভ হবে তখন এটা জি আউটপুট দিবে, আর জি সেই আউটপুটের ডেরিভেটিভ হইলো জি এর যে ডেরিভেটিভ সেটা সমান। এটাই। আর কোনো প্রশ্ন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। কোনো প্রশ্ন? স্যার মাল্টিপল ইকুয়ালিটির একটা দেখাইলে কোশ্চেনের ভালো হয়, কুইজের মতো হইলে, কারণ স্যার এটা আমাদের পুরো এক্সাম্পল প্র্যাকটিস করানো হয়নি। মাল্টিপল ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট? জি স্যার। স্যার আচ্ছা। সাথে স্যার ডুয়ালিটিরও স্যার একটা দেখেন স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, স্যার আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ বলেন। স্যার অ্যাড আ গ্রেডেন্ট স্যার যেসব গ্রেডিয়েন্ট ডিসঅর্ডার ভ্যারিয়েশন আছে না স্যার, প্লিজ ওগুলা ফর্মুলা দিয়ে দিন স্যার। আচ্ছা, আপনাদের ওয়ার্নিং দিয়ে রাখি যে এই আশায় থাকেন না, তাহলে কালকে বিপদ হয়ে যেতে পারে। আপনাদের ফর্মুলা লিখতে দিতে পারি, ওকে? তো ওই ওই প্রিপারেশন নিয়ে আইসেন। স্যার শর্ট কোশ্চেনে মানে 1 মার্কের জন্য ফর্মুলাটা গুলো লিখতে হবে। সেটার জন্য লিখতে হইতে পারে, অথবা আপনার যে মেইন প্রবলেম, মানে জিনিসটা হইলো, আপনি ধরেন যদি ফর্মুলা না দেই, আপনি ধরেন আপনাকে কোন একটা ফাংশনের উপর 2 ইটারেশনের গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাইতে বললাম, কথা কথা, তো আপনার ফর্মুলাটা লিখে নিলে আপনার নিজেরই লাভ। কারণ যদি না লিখে করতে থাকেন তো আপনি মানে আপনার অঙ্ক করার মাঝখানে হারাই যেতে পারেন। তো আপনি যদি অঙ্কটা শুরু করার আগে নিজেই আপডেট রুল গুলো লিখে নেন, তাহলে আপনার নিজেরই ট্র্যাক রাখতে সুবিধা হবে। আমি কি বুঝাইতে পারছি? স্যার আপনি কি হচ্ছে মানে থিওরি দিবেন কালকে? না, থিওরি দিব না। স্যার আমরা যে গ্রেডিয়েন্টের ফর্মুলা গুলার ক্ষেত্রে কি স্যার আপনি ওরকম যে অনেকগুলো অঙ্ক তো স্যার, হ্যাঁ, এখন এই গ্রেডিয়েন্টের তো অনেকগুলা ফর্মুলা, এখন আপনি কি ওরকম স্পেসিফিক্যালি দিবেন কিনা যে মানে আমরা এই মানে মানে যেমন এই যে ভ্যানিলাতে করব নাকি হ্যাঁ, হ্যাঁ, আর আর উল্লেখ করে দিব, আরএমএস? উল্লেখ করে দিব, রাইট, উল্লেখ করে দিব যে কোন 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 অ্যালগোরিদমটা চালাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এক্ষেত্রে কি স্যার আমরা ফর্মুলা গুলা কি সবগুলাই মুখস্থ রাখবো? মুখস্থ তো রাখবো ঠিক আছে, কিন্তু আপনি কি এই প্রশ্নটা উল্লেখ মানে ফর্মুলা গুলো এমনি উল্লেখ করে দেন কিনা নরমালি, যে নাও দিতে পরীক্ষার পারি, মধ্যে যে এই ফর্মুলাটা আমরা উল্লেখ মানে এই ফর্মুলা ঠিক এরকম হবে, এরকম যেরকম আগের গুলাতে যেরকম দিয়ে দিয়েছিলেন। নাও দিতে পারি। আচ্ছা আচ্ছা। স্যার স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি থাকবে? স্টোক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট তো পড়াই নাই আপনাদের। জি স্যার, পড়াইছি, মানে আগের ইয়েতে ছিল স্যার, প্লে লিস্টে হ্যাঁ, দেখছি। হ্যাঁ, আগে প্লেস ছিল, এবার পড়াইনি। ওকে, আম, আচ্ছা, দুইটা জিনিস বলছেন, একটা হইলো ডুয়ালিটি আর একটা হইলো মাল্টিপল ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট থাকলে কি করবেন। ওকে, আচ্ছা, ডুয়ালিটি একটা আপনাদের আপনাদের প্রবলেম সেট থেকেই সলভ করে যাবে। প্রবলেম সেটে কি ছিল? আম, উম,
স্যার ইকুয়ালিটি ইনইকুয়ালিটি মিক্স থাকলে তো জাস্ট মানে একটা ইকুয়ালিটি হচ্ছে মানে এলিমিনেট করে তো সলভ করতে হবে। তাছাড়া কি স্যার কোনো ইয়ে আছে মানে একটা ইকুয়ালিটি ইকুয়েশন হচ্ছে আপনি কম্বাইন্ড ল্যাগ্রেঞ্জিয়ান লিখতে পারেন, কম্বাইন্ড ল্যাগ্রেঞ্জিয়ান ধরেই সলভ করতে পারেন। আচ্ছা মানে সেখানে তো স্যার ওই কেকেটি কন্ডিশন দিয়ে তো আবার আগাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা 1 2 and 4 প্রবলেম সেট 5, প্রবলেম সেট 5 এর এক দুই কোনটা দেখাবো? আম, আপনাদের কোনো প্রেফারেন্স আছে কোনটা দেখাবো? স্যার শ্যাননেরটা দেখান স্যার 3 নাম্বারেরটা। 3 নাম্বারটাতে ডুয়াল প্রবলেম বাইর করতে দেই নাই। আচ্ছা ঠিক আছে, সেটাও দেখানো যায় স্যার আইডিয়া। ডুয়ালিটিটা আগে দেখান, আর আচ্ছা মাল্টিপল ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট একটা দেখান, তারপর এটা ধরি। আচ্ছা, হ্যাঁ ওকে। শ্যাননেরটা ডুয়াল প্রবলেম, ঠিক আছে। ওকে, শ্যাননস শ্যাননেরটার প্রবলেমটাকে এই ফর্মে লেখা যায়: p1 ln p1 প্লাস p2 ln p2 প্লাস p3 ln p3 such that p1 plus p2 plus p3 equal to 1. ওকে, তো ডুয়াল প্রবলেম বা বাইর করার জন্য যেটা করা লাগবে, আগে ল্যাগ্রাঞ্জিয়ানটা লেখা লাগবে। ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখবেন p1 ln p1 plus p2 plus p3 ln p3 plus lambda p1 plus p2 plus p3 minus 1. ওকে, এখন এই ল্যাগ্রাঞ্জিয়ানটা অর্থাৎ এই প্রবলেমটা সলভ করবেন কনসিডারিং ল্যামডা এজ এ কনস্ট্যান্ট, অর্থাৎ ইউ উইল ডু দিস: মিনিমাইজ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান ওভার p1 p2 p3 assuming that lambda is a constant. আচ্ছা, তো ল্যামডাকে কনস্ট্যান্ট চিন্তা করলে ল্যাগ্রাঞ্জিয়ানটা মিনিমাম কেমনে বাই করব? আপনার ডেরিভেটিভ গুলা বাই করবেন, ডেরিভেটিভ গুলা বের করে জিরো সেট করবেন। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু p1 এটা আসবে p1 into 1 by p1 plus ln p1 plus lambda। এটা কেমনে লিখলাম বুঝছেন? এই লাইনটা কেউ না বুঝলে একটু বলেন যে ল্যাগ্রাঞ্জিয়ানের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু p1 এটা কেমনে লিখলাম? স্যার ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করছি, রাইট। আচ্ছা, আশা করি বুঝছেন সবাই। ওকে, তারপরে ল্যাগ্রাঞ্জিয়ানের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু p2 হবে p2 into 1 by p2 plus ln p2 plus lambda। ল্যাগ্রাঞ্জিয়ানের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু p3 into 1 by p3 plus ln p3 plus lambda। ওকে, এখন এই মিনিমাইজেশনটা সলভ করা লাগবে, যেখানে আমরা চিন্তা করব যে ল্যামডা একটা কনস্ট্যান্ট। তো এটা সমান 0 লিখবো, এটা সমান 0 লিখবো, এটা সমান 0 লিখবো। আচ্ছা, লেখার পর সলভ করব। ওকে, সলভ করলে কি আসবে? এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাহলে আপনার p1 আসবে কি? স্যার এখানে p1 p2 p3 সব সেমই আসবে, ইকুয়াল আসবে। রাইট,
p1 equals to p2 equals to p3 এটা সমান সমান আসবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এই লাইনটাকে আমি লিখছি, বুঝছেন? আচ্ছা আমি মানে সরি আমি একটু ভুল করছি, একটু এক লাইন কম করতে যে ভুল করে ফেলছি। আচ্ছা ফার্স্ট ইকুয়েশনটা করি। ফার্স্ট ইকুয়েশনটা তাইলে কি দেয়? ফার্স্ট ইকুয়েশনটা দেয়া হলো 1 প্লাস লন p1 সমান সমান মাইনাস ল্যামডা, অথবা লন p1 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা মাইনাস 1। দেয়ারফর p1 হইলো e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মাইনাস 1। এখানে একটা মাইনাস 1। ওকে, সেম ফর p2, সেম ফর p3। আচ্ছা, তাইলে ল্যাগ্রাঞ্জিয়ানের মিনিমাম ভ্যালুটা কত? মিনিমাম ভ্যালুটা বাইর করার জন্য আপনার এই p1 p2 p3 যা বাইর করছেন এটা আবার এই ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে বসাইতে হবে। ওকে, তো যদি বসাইলে কি পাবেন? আমি একটা টার্ম করি, যেহেতু p1 p2 p3 তিনটাই সমান। p1 লন p1 এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মাইনাস 1 গুণ ln of e to the power minus lambda minus 1, right, which is minus lambda plus 1 e to the power minus lambda plus 1। কি লিখছি বুঝছেন? আচ্ছা এখন কি করতেছি? যেটা করতেছি আপনাদের যখন বলতাম যে ধর মিনিমাইজ এফ অফ এক্স, আপনারা কি করতেন? বা এফ অফ এক্স এর মিনিমাম ভ্যালুটা বাইর করেন, তখন কি করতেন? ডেরিভেটিভ গুলা জিরো সেট করতেন, ডেরিভেটিভ গুলা জিরো সেট করে এক্স এর ভ্যালু আসতো, রাইট? তো মিনিমাম ভ্যালুটা বাইর করার জন্য কি এক্স এর ভ্যালুটা এটার মধ্যে ইনপুট করতেন না? ওটাই করতেছি, যে আমি p1 p2 p3 মিনিমাম ভ্যালুটা বাইর করছি, সরি p1 p2 p3 এমন ভ্যালু বাইর করছি যেই ভ্যালুর জন্য আমার কস্ট ফাংশনটা মিনিমাইজ হয়। ওকে, তারপর সেই ভ্যালু, সেই কোঅর্ডিনেটেড যে ভ্যালুটা সেইটা কস্ট ফাংশনে বসাইতেছি, বসায় অ্যাকচুয়াল মিনিমাম ভ্যালুটা কত সেটা বাইর করতেছি। তো সেটা বাইর করার জন্য আমার বেসিক্যালি এই এই এক্সপ্রেশনটা এভালুয়েট করা লাগবে। p1 p2 p3 যে ফর্মুলা বাইর করছি সেটা, তো সেটা এভালুয়েট করতেছি। এভালুয়েট করার জন্য এই টার্মটা এভালুয়েট করলাম, ফার্স্ট টার্মটা এভালুয়েট করলাম। তো p2 লন p2 p3 লন p3 তিনটাই সেম আসবে। আচ্ছা, সেম আসার পরে আর তারপরের টার্মটা কি থাকবে? তারপরের টার্মটা হবে lambda into p1 plus p2 plus p3 minus 1। এটা কি দিবে? এটা দিবে হইলো ল্যামডা গুণ p1 এর ভ্যালু কত? p1 এর ভ্যালু হইলো মাইনাস ল্যামডা প্লাস 1, p2 এর ভ্যালু কত? সেম মাইনাস ল্যামডা প্লাস 1, p3 ভ্যালু হইলো মাইনাস ল্যামডা প্লাস 1, আর এখানে একটা মাইনাস 1। তো এই জিনিসটা আসবে ল্যামডা ইন্টু 3 e to the power minus lambda plus 1 minus 1। ওকে, therefore এই ল্যাগ্রাঞ্জিয়ানের ভ্যালুটা কত? ল্যাগ্রাঞ্জিয়ানের ভ্যালুটা হইল এই p1 লন p1 প্লাস p2 লন p2 প্লাস p3 লন p3, এটা আসবে 3 গুণ মাইনাস ল্যামডা প্লাস 1 e to the power মাইনাস ল্যামডা প্লাস 1 প্লাস এই যে টার্মটা বাইর করলাম সেটা ল্যামডা 3 e to the power মাইনাস ল্যামডা প্লাস 1 মাইনাস 1। তো এটাকে একটু ধরেন একটু সাইজ করে লেখা যায়। কমন টমন নিয়ে যদি লিখি তাহলে এই জিনিসটা পাবো e to the power মাইনাস ল্যামডা প্লাস 1 যদি কমন নেই, হ্যাঁ এখানে পাবো মাইনাস 3 ল্যামডা মাইনাস 3 প্লাস 3 ল্যামডা, আর এখান থেকে একটা পাবো মাইনাস ল্যামডা। এটা কাটা চলে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার আসবে মাইনাস 3 e to the power মাইনাস ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা। ওকে ওকে, তো তাইলে আপনার এইটা হইলো ল্যাগ্রাঞ্জের মিনিমাম ভ্যালুটা আছে। তাইলে এখন ডুয়াল প্রবলেমটা কি? ডুয়াল প্রবলেমটা হইলো এই যে ভ্যালুটা বাইর হলো ল্যাগ্রাঞ্জিয়ানের, এইটাকে ম্যাক্সিমাইজ করা লাগবে। মানে ডুয়াল প্রবলেম হলে একটা, যদি প্রাইমাল প্রবলেম একটা মিনিমাইজেশন প্রবলেম হয় তাহলে ডুয়াল প্রবলেম একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হবে। তো তাহলে ডুয়াল প্রবলেমটা হইলো ম্যাক্সিমাইজ মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা ফর অল ল্যামডা। এইটা
দিস ইজ দ্য ডুয়াল প্রবলেম। ওকে, এটাই। তো প্রসিডিওরটা কি? প্রসিডিওর হইলো ডুয়াল প্রবলেম বাইর করার প্রসিডিওর হইলো আপনি অরিজিনাল প্রবলেমের ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখবেন। ল্যাগ্রাঞ্জিয়ানটা লেখার পর ল্যাগ্রাঞ্জিয়ানটাকে আপনার যে ভ্যারিয়েবল গুলো আছে, অর্থাৎ আপনার অরিজিনাল প্রবলেমের যে ভ্যারিয়েবল x1 x2 x3 ডট 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 যেগুলো আছে, x যে ভ্যারিয়েবল, এক্স ভ্যারিয়েবল গুলো রেসপেক্টে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করবেন মানে ওই তো x1 x2 কোঅর্ডিনেট গুলো বাইর করবেন, কোঅর্ডিনেটটা বের করে ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে বসাবেন। ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে বসানোর পরে ওই যে মিনিমাইজ যে ল্যাগ্রাঞ্জিয়ানটা আছে ওইটাই হলো কস্ট ফাংশন। ওই কস্ট ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করলে তাইলে বেসিক্যালি অরিজিনাল প্রবলেমের যে সলিউশন সেটা বাইর হবে। ওকে, তো আপনারা চাইলে এবার এটার উপর ম্যাক্সিমাইজেশন চালাতে পারেন ওভার ল্যামডার উপর ম্যাক্সিমাইজেশন চালাইলে তাইলে আশা করি ল্যামডা ইকুয়ালস টু এমন একটা ভ্যালু আসবে যেটা আর কি আপনার মানে ল্যামডার এটার যেই ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে সেটা হইলো অরিজিনাল প্রবলেমটা, অর্থাৎ এই যে প্রবলেমটা লিখছিলাম, অরিজিনাল এই প্রবলেমটা সলভ করলে যে মিনিমাম ভ্যালু আসতো সেটা সমান আসবে। ওইটা কি করে দিব? স্যার আগে তো আমরা মিনিমাম বের করার চিন্তা করতাম, আর এখন ম্যাক্সিমামে কনভার্ট করে ফেললাম জিনিসটাকে। হ্যাঁ, বলতে পারেন, বলতে পারেন। এখন এটা হয়তো আমি তো খুবই থিওরিটিক্যালি পড়াইছি যে ডুয়ালিটি কাইন্ড অফ দ্য ডেফিনিশন দিছি যে আপনার একটা মিনিমাইজেশন প্রবলেমকে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কনভার্ট করা যায়। ঠিক আছে, তো রিয়েল লাইফ অনেক সিনারিও আছে যেখানে এবং মানে মিনিমাইজেশন প্রবলেমকে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কনভার্ট করা যায়, এবং এই মিনিমাইজেশন প্রবলেমটার সলিউশন হইলে ম্যাক্সিমাইজেশন প্রবলেমটার সলিউশনের সমান হয়। ওকে, তো এমন অনেক প্রবলেম আছে যে আপনার মিনিমাইজেশন প্রবলেমটা সলভ করা আছে ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা সলভ করা ইজিয়ার। এখন এখানে ক্যাচ আছে, ক্যাচটা হলো এই প্রবলেম কনভার্সনে একটা কস্ট আছে। যেমন এখানে ধরেন এই মিনিমাইজেশন থেকে ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করার জন্য আপনার কস্ট ইকুয়েশন লেখা লাগছে, ওই কোয়েশন গুলো সলভ করা লাগছে, সলভ করে তারপর আপনার এই এক্সপ্রেশনটা বাইরে হয়েছে। তো এই এই এক্সপ্রেশনটা এমন হইতে পারে যে আপনার প্রবলেমটা এত কমপ্লিকেটেড যে এই এক্সপ্রেশনটা আপনি ইজিলি বাইর করতে পারবেন না, তখন আসলে ডুয়াল প্রবলেমে যাওয়ার কোনো মিনিং নেই, মানে কোনো প্র্যাকটিক্যাল মিনিং নেই। হয়তো থিওরিটিক্যাল মিনিং থাকতে পারে, থিওরিটিক্যাল ইন্টারেস্টিং হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি তখন সেটা করা হবে না। আর যদি এটা ইজিলি করা যায় এবং যদি ডুয়াল প্রবলেমটা ইজিলি সলভ করা যায় তাহলে মানুষজন তখন সেই কাজটা করবে। আমি কি বুঝতে পারছি? স্যার এখানে যখন আমি P1 P2 P3 ইকুয়াল পাচ্ছি, তো তখন আমি তো ইকুয়ালিটি কনস্ট্যান্টের মধ্যে বসাই আমি P1 P2 P3 এর মান পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার আর ল্যামডার মানটা বের করার দরকার হচ্ছে না। মানে স্যার আমি যখন হচ্ছে P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P3 পাইছি, তো আমি তো এটা স্যার ইকুয়ালিটি কনস্ট্যান্টেই বসাই দিতে পারি, তারপর সবগুলোর ভ্যালু বের করে ফেলতে পারি P1 P2 P3 উইদাউট মানে ল্যামডার প্রয়োজন ছাড়াই। আচ্ছা, এখন আপনি আপনি যে প্রবলেমটা সলভ করলেন এইটা হইল অরিজিনাল প্রবলেমটা সলভ করার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, প্রথমত আমরা ডুয়াল প্রবলেম বের করার সময় অরিজিনাল প্রবলেমটা সলভ করি না। মানে আচ্ছা, আপনি ডুয়াল প্রবলেম বের করার সময় আপনাকে টাস্কটা কি দিছি? টাস্কটা যেটা দিছি যে মিনিমাইজ এল ওভার P1, P2, P3। এটা হইল ডুয়াল প্রবলেম বের করার জন্য আপনাকে এই প্রবলেমটা সলভ করা লাগবে। এই প্রবলেমটা আর এই প্রবলেমটা এই দুইটা সেম প্রবলেম না। আমি কি বুঝাইতে পারতেছি? মানে বুঝতে মানে পারছি, ওইটা আমরা পুরোটা ডুয়েলে আমরা পুরোটা ল্যাগ্রেঞ্জটাই সলভ করতেছিলাম, হ্যাঁ, বাট যে প্র্যাকটিস সেটা তো আমাদের শুধু ফাংশনটা মিনিমাইজ করতে বলছিল। রাইট রাইট রাইট। মানে এটাকে কাইন্ড অফ এমন এইভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, আপনাকে একটা এক্সাম্পল দেই যে এক্সাম্পল দেওয়া তো টাফ হয়ে যাবে। মানে স্যার মানে স্যার এখানে বেসিক্যালি আমরা ল্যাগ্রেঞ্জিয়ানটা সলভ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মিনিমাইজ এক্স স্কোয়ার, বললাম এটা একটা প্রবলেম।
ঠিক আছে, যে মিনিমাইজ এক্স স্কোয়ার। আর একটা প্রবলেম আপনাকে দিলাম যে মিনিমাইজ এক্স স্কোয়ার প্লাস ল্যামডা এক্স। এই দুইটা প্রবলেম কি সেম প্রবলেম? না স্যার। এটাই, ঠিক আছে। যদিও এই দুইটার মধ্যে link থাকতে পারে, এই দুইটার মধ্যে লিঙ্ক থাকতে পারে, কিন্তু ডুয়াল প্রবলেম মানে এইটাই আর কি যে আমরা ডুয়াল প্রবলেমটা বের করার জন্য যে প্রবলেমটা সলভ করি, ওই প্রবলেমটা এক্স্যাক্টলি অরিজিনাল প্রবলেমটা না, এটা একটা মডিফাইড প্রবলেম। এই মডিফাইড প্রবলেমের সাথে অরিজিনাল প্রবলেমের একটা লিঙ্ক আছে। ওকে, এটাই। স্যার মানে একটু উপরে উঠানো যায়? হ্যাঁ হ্যাঁ বলেন, কে জানি বলতেছিলেন? হ্যালো, স্যার একটু উপরে উঠালে একটু উপর থেকে স্ক্রিনশট গুলো নিতাম আর কি। এটা আপনাকে, এটা এই যে যা যা লিখতেছে এগুলো আপনাদের দিয়ে দিব, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ইনশর্ট না লাগবে না। আচ্ছা স্যার মাল্টিপল ইনইকুয়ালিটি দিয়ে একটা দেখান। ওকে, মাল্টিপল ইনইকুয়ালিটি প্রবলেম স্যার প্র্যাকটিস শিটে নাই। আচ্ছা 6 নম্বরে আছে। স্যার ওই যে কুইজের বোনাসে ছিল একটা দিছি। কুইজেরটা তো ক্লাসে সলভ করে দিছি। আহ, হুম, এখানে multiple দেই নাই। আচ্ছা তোদের তাহলে একটা বানাই দিই। ওকে, কনসিডার দিস প্রবলেম, সিম্পল প্রবলেমই দেই। মিনিমাইজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার such that x1 plus x2 plus x3 less or equal 1। আর আরেকটা দেই, x1 minus x3 less or equal to। হইতে পারে বেশি সহজ হয়ে গেছে। ওকে, তো ওকে চলেন এটা সলভ করি। তো এটা সলভ করার জন্য ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখি। ল্যাগ্রাঞ্জিয়ান হবে এইটা, x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার প্লাস mu1 x1 plus x2 plus x3 minus 1 plus mu2 x1 minus x3 minus 2। ওকে, Lagrangian ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x1, এটা আসবে 2x1 plus mu1 plus mu2। উইথ রেসপেক্ট টু x2 এটা আসবে 2x2 প্লাস mu1, আর উইথ রেসপেক্ট টু x3 এটা আসবে x3 প্লাস mu1 মাইনাস mu2। ঠিক আছে, তো এই তিনটা হইলো আমার স্টেশনারিটি কন্ডিশন, অর্থাৎ এই তিনটাকে 0 সেট করলে তিনটা স্টেশনারিটি কন্ডিশন পাবো। আচ্ছা, এক্সট্রা কন্ডিশন গুলা কি? এক্সট্রা কন্ডিশন হইলো কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস, অর্থাৎ mu1 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা একটা কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস। আর একটা কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস হইলো x1 মাইনাস x2 মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, তারপর দুইটা পজিটিভিটি ডুয়াল ফিজিবিলিটি আছে, mu1 গ্রেটার ইকুয়াল 0 mu2 গ্রেটার ইকুয়াল 0, এটা হইতে হবে। আর ফাইনালি আরো ওই যে আমার অরিজিনাল যে কনস্ট্যান্ট ইকুয়েশন সেগুলো আছে।
x1 plus x2 plus x3 less or equal to 1, x1 minus x3 less or equal to 2। ঠিক আছে, এই সবগুলো হলো কন্ডিশন। এখন এগুলা দুইটা সলভ করা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন এই প্রবলেমটা হয়তো সহজ হয়ে গেছে। আচ্ছা, আমরা কোথা থেকে শুরু করব? আমাদের স্টার্টিং পয়েন্ট সবসময় হবে হইলো কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস। ওকে, আচ্ছা, তো স্টার্ট স্টার্ট করতে পারেন এই জায়গা থেকে, যে ধরলাম μ1 ইকুয়ালস টু μ2 ইকুয়ালস টু 0। যেহেতু এখন দুইটা মাল্টিপ্লায়ার আছে, তাহলে দুইটা মাল্টিপ্লায়ারের জন্য আপনার টোটাল 4টা কেস হবে। μ1 আর μ2 দুইটাই 0, μ1 0, μ2 নন 0, μ2 0, μ1 নন 0, আর μ1 μ2 দুইটাই নন 0। ওকে, তো আমি সবচেয়ে সহজটা দিয়ে শুরু করলাম আর কি, μ1 আর μ2 ইকুয়ালস টু 0। এই দুইটা যদি 0 হয়, তাইলে এই দুটো 0 ধরার পর তারপর আপনি স্টেশনারিটি কন্ডিশন গুলো সলভ করবেন। তো স্টেশনারিটি সলভ করলে কি পাওয়া যায়? এই ইকুয়েশন গুলোতে μ1 আর μ2 0 বসান, 0 বসাইলে এই জিনিসটা পাবো, x1 ইকুয়ালস টু 0, x2 ইকুয়ালস টু 0, x3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা চেক করা লাগবে যে এই যে পয়েন্টটা বাইরেছে, এই পয়েন্টটার আমার অরিজিনাল এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে নাকি। তো এই ক্ষেত্রে তো স্যাটিসফাই করে, অর্থাৎ আপনি x1 x2 x3 তিনটায় যদি 0 বসান, তাহলে এখানে আসবে কি, ফার্স্ট কন্ডিশন দিবে 0 লেসার ইকুয়াল 1 হুইচ ইজ ট্রু। আর সেকেন্ড কন্ডিশন কি দিবে? সেকেন্ড কন্ডিশন দিবে 0 লেসার ইকুয়াল 2, এটাও ট্রু। শেষ। তাহলে এই পয়েন্টটা একটা ভ্যালিড পয়েন্ট। এখানে স্যার একটা জায়গায় কনফিউজড হয়ে যাই স্যার, মানে μ1 ইজ ইকুয়াল টু μ2 ইজ ইকুয়াল টু 0 যে ধরছেন স্যার, এটা কি স্যার ডুয়াল ফিজিবিলিটি থেকে ধরছেন? না না না, এটা ডুয়াল ফিজিবিলিটি থেকে ধরি নাই, এটা কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস থেকে ধরছি। অর্থাৎ কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস কি, আপনার μ1 গুণ এইটা ইকুয়াল টু 0, আবার μ2 গুণ এইটা ইকুয়াল টু 0, μ1 গুণ এইটা ইকুয়াল টু 0। এটার মানে কি? এটা মানে আইদার μ1 কে 0 হইতে হবে, নাইলে এই ভিতরের জিনিসটাকে 0 হইতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে μ1 0। বুঝতে ওকে, পারছি স্যার। সেকেন্ড কন্ডিশন বলে যে আইদার μ2 কে 0 হইতে হবে, নাইলে ওই ভিতরের জিনিসটাকে 0 হইতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে μ2 0। ওকে, তো এটা তো ধরে নিছি, রাইট? অন্যান্য কেসও আছে, তো সেই কেসগুলোতে আসবো। স্যার তাহলে ধরেন μ1 আর μ2 তে 0 তে যদি কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে স্যার ডুয়াল ফিজিবিলিটিটাও স্যাটিসফাই করে, এবার এরকম বলা যায় স্যার? হ্যাঁ, করবে, কারণ আপনার μ1 আর μ2 কন্ডিশন হলে 0 হতে পারে না, 0 চেয়ে বড় হইতে পারে। তো 0 ফিজিবিলিটি বাই ডিফল্ট স্যাটিসফাই করবে, ওটা চেকিং এর দরকার নেই। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট স্টেপ হইলো, ধরলাম, স্যার হ্যাঁ বলেন। মানে এখানে যদি μ1 μ2 0 যদি স্যাটিসফাই না করতো, তাহলে কি আমরা ওই যে x1 plus x2 plus x3 minus 1 ওটা ইকুয়ালস টু 0 হতো মনে হয়, তাই না? আর x1 minus x2 minus 2 ওটা ইকুয়ালস টু 0 হতো। তাহলে ওগুলা দিয়ে হচ্ছে গিয়ে মানে এই কেসটা বাদ, এই কেসটা খাটবে না, এবং আমাদের আরো তিনটা, মানে এই কেসটা খাটলেও আমার অন্যান্য কেসগুলো চেক করা লাগবে, কিন্তু তখন আমরা জেনে যাবো যে এই কেসটা সম্ভব না, বা এই কেসটা এই প্রবলেমের ক্ষেত্রে হবে না আর কি। তখন স্যার ওই যে যেগুলো μ1 μ2 এর সাথে ইকুয়েশন যেগুলো আছে ইকুয়ালস টু 0, ওগুলোর হ্যাঁ, ভিতরের পার্টগুলো ইকুয়ালস টু 0 হবে। তখন right, ওটা right, দিয়ে right. x1 হ্যাঁ হ্যাঁ x2 x3 টা সলভ করব, ডেলের ওগুলা। রাইট রাইট রাইট। ওকে, আচ্ছা, তো পরের কেসগুলো দেখি। পরের কেসগুলো হইলো, আমি ধরলাম μ1 0 আর μ2 নন 0। আচ্ছা, μ2 নন 0 মানে, μ2 নন 0 মানে হইলো, তাইলে ডেফিনেটলি x1 মাইনাস x2 মাইনাস 2 এইটাকে 0 হইতে হবে। ওকে, আচ্ছা, তো μ1 0 এটা মানে কি? μ1 0 হইলে আমি স্টেশনারি কন্ডিশন গুলোতে বসাই। স্টেশনারিটি থেকে কি পাওয়া যায়? স্টেশনারিটি থেকে পাবো 2x1 plus μ2 equals to 0, 2x2 equal to 0, আর 2x3 minus μ2 equal to 0।
এই তিনটে ইকুয়েশন কেমনে লিখলাম বুঝছেন? বেসিক্যালি আমরা স্টেশনারিটি কন্ডিশনের মধ্যে μ1 = 0 বসাই দিছি, বুঝছেন না? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এইখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় x1 = -μ2/2। এই ইকুয়েশন থেকে লেখা যায় x2 = 0, আর এই ইকুয়েশন থেকে লেখা যায় x3 = μ2/2। ওকে, আচ্ছা, এখন যেটা করব, এই x1 আর x2 এই দুইটার ভ্যালু এই ইকুয়েশনে আবার বসাই দিব। বসালে কি পাওয়া যায়? -μ2/2, x2 এর ভ্যালু তো 0, -2 = 0। দেয়ারফর -μ2/2 আসে 2, দেয়ারফর μ2 = -4। এখন এটা দিস ইজ এন ইনভ্যালিড ভ্যালু। কেন? কারণ এটা ডুয়াল ফিজিবিলিটি ভায়োলেট করে, μ2 কে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। দেয়ারফর এই কেসটা বাদ, এই কেসটা হবে না। ওকে, এরকম এখন আরো দুইটা কেস আছে। এই কেসটা কেন হবে না বুঝছেন? কি 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 করছি এটা বুঝছেন? স্টেশনারিটি থেকে আপনার x1 x2 x3 ভ্যালু বাইর করছি, x1 x2 x3 ভ্যালু বাইর করার পর এই যে ইকুয়েশনটা আছে এটার মধ্যে বসাইছি, বসানোর পরে μ2 বাইর করছি, μ2 বের করার পর ডুয়াল ফিজিবিলিটি চেক করছি। তো ডুয়াল ফিজিবিলিটি ভায়োলেট করছে এইটাই, মানে আপনার বেসিক্যালি লাস্ট স্টেপে আইসা কোনো না কোনো চেকিং করা লাগবে। আপনার আইদার প্রাইমাল ফিজিবিলিটি চেক করা লাগবে, নাহলে ডুয়াল ফিজিবিলিটি চেক করা লাগবে। প্রাইমাল ফিজিবিলিটি বলে মানে অরিজিনাল যে কনস্ট্যান্ট ইকুয়েশন সেটা চেক করা লাগবে, আর অথবা আপনার ডুয়াল ফিজিবিলিটি চেক করা লাগবে। তো এইটাই। ওকে, নেক্সট হইল μ1 নন জিরো আর μ2 জিরো। তো μ2 যদি 0 হয় তাইলে ইকুয়েশন গুলা কি দাঁড়াবে? ইকুয়েশন দাঁড়াবে, একটা দাঁড়াবে 2x1 + μ1 = 0। স্টেশনারিটি থেকে পাবো 2x1 + μ1 = 0। সেকেন্ড ইকুয়েশনটা হইলো 2x2 = 0, 2x2 + μ1 = 0। আর থার্ড ইকুয়েশনটা হইলো 2x3 + μ1 = 0, 2x3 + μ1 = 0। এই তিনটা থেকে বেসিক্যালি যেটা পাবো x1 = x2 = x3 -μ1/2। ওকে, আচ্ছা, μ2 কে যেহেতু 0 ধরছি, স্যার কি বলতেছি, μ1 কে যেহেতু 0 ধরছি, দেয়ারফর আমার কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস থেকে যেটা আসে যে ভিতরের জিনিসটাকে 0 হইতে হবে, যেহেতু μ1 কে নন 0 ধরছি। তো ভিতরের কন্ডিশনটা কি? ভিতরের কন্ডিশনটা হইলো x1 + x2 + x3 -1 = 0, অথবা আমি ডাইরেক্ট = 1 লিখি। এখন যেটা করবেন, x1 x2 x3 যে ভ্যালু বাইর হয়েছে এটা এখানে বসাবেন, বসানোর পরে μ1টা কি আসে সেটা বের করবেন। তো এখানে থেকে আসবে μ1/2, তিনটা যেহেতু সমান আমি 3 দিয়ে গুণ দিয়ে দেই, = 1, তারপর μ1 আসবে -2/3। তো এটাও পসিবল না, কারণ μ1 নেগেটিভ চলে আসছে, আর ডুয়াল ফিজিবিলিটি বললে যে μ1 = 0 হইতে হবে। তো এই কেসটাও পসিবল না। আচ্ছা, আর একটা কেস আছে, থার্ড কেস হইলো μ1 ও নন জিরো, μ2 ও নন জিরো। ওকে, আচ্ছা, জায়গাও শেষ, সাইডে চাপা লাগবে। স্যার এখানে বেসিক্যালি যতগুলো প্যারামিটার ততগুলো কেস, হ্যাঁ হ্যাঁ, আসলে দুইটা ততগুলো প্যারামিটার বলে 4টা কেস। রাইট, আপনার যতগুলো প্যারামিটার 2 টু দি পাওয়ার ততগুলা কেস। তো দুইটা প্যারামিটার, দুইটা কনস্ট্যান্টের জন্য আপনার 4টা কেস আসবে। যদি 3টা থাকতো তাহলে 8টা আসতো।
স্যার এটার পর যেগুলো আমরা ধরেন যেগুলো ফিজিবল থেকে হ্যাঁ, যেগুলো পয়েন্ট পাবো ওগুলো হ্যাঁ। পরে মনে হয় ফাংশনে বসিয়ে চেক করবো যে অ্যাকচুয়ালি কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম। রাইট, বুঝতে পারেন। আর এখন আপনার যে কেসগুলো ম্যাচ করবে সবগুলা কেসে আসলে লোকাল মিনিমাম হবে। ওকে, সবগুলা কেসে লোকাল মিনিমাম বলতে ওয়েল স্টেশনারি পয়েন্ট হবে, যে কেস স্যাটিসফাই করবে। আর স্টেশনারি পয়েন্ট গুলোর ভ্যালু ফাংশনে বসানোর পরে যে ভ্যালুগুলা পাবেন ওইটা ইন সাম সেন্স আপনার ওই মাল্টিপল যে স্টেশনারি পয়েন্ট গুলো আছে ওইটার মধ্যে গ্লোবাল মিনিমাম বা গ্লোবাল ম্যাক্সিমাম কোনটা সেটা আপনাকে বলো। ওকে, তো স্যার এখানে যদি কনভেক্স হতো এখানে স্যার, কনভেক্স হইলে যদি ফাংশন, তাহলে তো একটাই আসতো মনে হয় সব কন্ডিশন থেকে, একটা পয়েন্টই আসতো না স্যার? রাইট, হ্যাঁ একটাই আসতো, কনভেক্স হইলে একটাই আসতো। আচ্ছা, μ1 ইকুয়াল টু 0, μ1 নট ইকুয়াল টু 0, μ2 নট ইকুয়াল টু 0, তাইলে আমার ইকুয়েশন কি x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 1। Holy shit. আমার কন্ডিশন μ1 not equal to 0, μ2 not equal to 0, একটা কন্ডিশন আসবে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 1, আর একটা আসবে x1 মাইনাস x3 ইকুয়াল টু 2। আর স্টেশনারিটি কি ছিল? স্টেশনারিটি ছিল 2x1 প্লাস μ1। গড, কপি পেস্ট করে জানি আবার লিখতে পারো। ওকে, এগুলো ছিল স্টেশনারিটি কন্ডিশন। হ্যাঁ, আচ্ছা, এখন এটা সলভ করা লাগবে। কেমনে সলভ করবেন? আচ্ছা, এখান থেকে আমরা একটু স্যার আরেকটা জিনিস স্যার, হ্যাঁ বলেন। স্যার এই যে আমরা এই ম্যাথটা করছি স্যার, এটা কি ব্যারিয়ার মেথড দিয়ে করা যায় স্যার? হ্যাঁ, সবই তো ব্যারিয়ার মেশিন দিয়ে করা যাবে, মানে ইয়াস, ডেফিনেটলি যাবে, ডেফিনেটলি যাবে। স্যার এই ম্যাথটাকে একটু পরের বার ব্যারিয়ার মেথড দিয়ে করে দেখালে ভালো হতো স্যার, যদি পারতেন স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওই জানি ছিলাম। এখন ব্যারিয়ার মেথডের একটা ভেজাল আছে। ব্যারিয়ার মেথডের প্রবলেম গুলা সব সময় অ্যানালাইটিক্যালি সলভ করা যাবে। আচ্ছা ঠিক আছে, এটা এটা করলে বোঝা যাবে। আপাতত আপাতত এটারে মানুষ করি। তো এখান থেকে আমি কি কি কন্ডিশন পাবো? x1 কে কি লিখতে পারবো? x1 কে লিখতে পারবো মাইনাস μ1 প্লাস μ2 বাই 2। x2 কে লিখতে পারবো মাইনাস μ1 বাই 2। x3 কে লিখতে পারবো μ2 মাইনাস μ1 বাই 2। আচ্ছা, নেক্সট কাজ হইলো x1 x2 x3 এই তিনটার ভ্যালু এই দুইটা ইকুয়েশনে বসাবেন। ও ভাই, কষ্ট করা লাগবে এখন। আচ্ছা, মাইনাস μ1 প্লাস μ2 বাই 2 মাইনাস μ1 বাই 2 মাইনাস μ1 মাইনাস μ2 বাই 2 ইকুয়ালস টু 1। তো এটার রেজাল্ট কি আসে? এটার রেজাল্ট আসে এটা μ1 প্লাস μ2 প্লাস μ1 প্লাস μ1 মাইনাস μ2, এটা ইকুয়ালস টু -2। This is equal to 3 μ1 equals to -2। কেন? কারণ μ2 এই -2 কাটা চলে গেছে, therefore μ1 equals to -2/3। আচ্ছা, আপনাদের আর সামনে আগানোর দরকার নেই, μ2 বাইর করার দরকার নেই, কারণ অলরেডি μ1 নেগেটিভ চলে আসছে, তো এই কেসটাও হবে না। তো আপনার বেসিক্যালি জাস্ট ফার্স্ট কেসটা একটু এটাই শেষ।
ওকে, তো ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট মাল্টিপল থাকলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। আচ্ছা, নেক্সট হইলো আরিফ যেটা বলছে যে স্যার এটা ইন্টিগ্রাল পয়েন্ট মেথড দিয়ে সলভ করা যাবে নাকি। ওকে, তো প্রবলেমটা হইলো এইটা, মিনিমাইজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার such that x1 plus x2 plus x3 minus 1 less or equal to 0, আরেকটা হলো x1 minus x3 minus 2 less or equal to 0। ওকে, তো এটার জন্য আগে আপনার মডিফাইড কস্ট ফাংশন লিখতে হবে। আচ্ছা, প্রথমে আপনার একটা ব্যারিয়ার ফাংশন চুজ করতে হবে, ঠিক আছে? তো ব্যারিয়ার ফাংশন ধরবো কারে? আম, এটা ধরি। ওকে, স্যার এটাকে এটা ধরি। কোশ্চেনে বলা থাকবে না কোনটা ধরবো? হ্যাঁ 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 হ্যাঁ, বলে থাকবে। স্যার এখানে আমরা লনটা দিয়ে কেন ধরলাম না? কারণ লটা দেখতে একটু কঠিন লাগতেছিল, এই কারণে ধরিনি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি চাইলে লনও ধরতে পারি। তো লন ধরলে আর কি লগারিদমিক ব্যারিয়ার হবে এটা, মাইনাস লন অফ মাইনাস বি। আচ্ছা, আপনার যেহেতু দাবি, তাহলে লনটাই ধরি। এক্স স্কোয়ার প্লাস, এখন আমার দুইটা মডিফায়ার লাগবে, আলফা গুণ, একটা হইলো মাইনাস লন অফ মাইনাস x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 1। ওকে, আর আরেকটা লাগবে বিটা মাইনাস লন অফ মাইনাস x1 মাইনাস x3 মাইনাস 2। ওকে, এইটাকে লেখা যায় x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার মাইনাস আলফা লন 1 মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x3। আচ্ছা, আর আরেকটা আসে মাইনাস বিটা লন 2 মাইনাস x1 প্লাস x3। ঠিক আছে, তো দিস ইজ নাও ইওর মডিফাইড কস্ট ফাংশন। এখন এই মডিফাইড কস্ট ফাংশনের মিনিমাম বাইর করবেন। তো মিনিমাম বের করার প্রসিজার হইলো এইটারে আমি, আচ্ছা এই ফাংশন একটা নাম দেই, এটা ক্যাপিটাল এফ নাম দিলাম। এই ক্যাপিটাল এফ এর ডেরিভেটিভ বাইর করি। ডেরিভেটিভ আসবে 2x1 মাইনাস আলফা ইন্টু 1 বাই 1 মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x3। x1 এর কোএফিসিয়েন্ট কত? -1 মাইনাস বিটা ইন্টু 1 বাই 2 মাইনাস x1 প্লাস x3 ইন্টু আবার -1। ওকে, which is 2x1 plus alpha divided by 1 minus x1 minus x2 minus x3 plus beta into 1 by 2 minus x1 plus x3। আচ্ছা, next f এর সেকেন্ড ডেরিভেটিভ 2x2 x2 ক্ষেত্রেও সেকেন্ড টার্মটা সেমই আসবে, alpha by 1 minus x1 minus x2 minus x3। আর এখানে তো x2 নাই, সো এটা পরে আর কোনো টার্ম আসবে না। ওকে, আর পরেরটা হইলো 2x3 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x3। এখানে এখন মাইনাস বিটা হবে
minus beta divided by 2 minus x1 minus x1 স্যার plus প্লাস x3 right plus x3। আচ্ছা, এখন যেটা করা লাগবে এই তিনটে ইকুয়েশন সলভ করবেন। এই তিনটে ইকুয়েশনের জায়গায় 0 বসাবেন, এখানে 0 বসাবেন, এখানে 0 বসাবেন, এখানে 0 বসাবেন, এখানে 0 বসাবেন। 0 বসায় x1 x2 ভ্যালু, x1 x2 x3 ভ্যালু বাই করা লাগবে ইন টার্মস অফ আলফা এন্ড বিটা। ওকে, ইন টার্মস অফ আলফা এন্ড বিটা ভ্যালু বাইর করা লাগবে। বাই করে তারপর আলফা টেন্ডস টু ইনফিনিটি, সরি কি বলছি, আলফা টেন্ডস টু 0 লিমিট নেওয়া লাগবে আর বিটা টেন্ডস টু 0 লিমিট নেওয়া লাগবে। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে আসলে সলভ করে লিমিটটা না বসায় আগে লিমিটটা বসে দিতে পারি, কারণ আগে লিমিট বসানো যাবে। ঠিক আছে, আপনার আলফা টেন্ডস টু 0 আর বিটা টেন্ডস টু 0 লিমিট নিলে কি পাবো? x1 equals to 0, x2 equals to 0 আর x3 equals to 0 পাবো না? জি স্যার। জি স্যার। শেষ, এটাই সলিউশন। আচ্ছা, এখন এখানে আমি কিছু চিটিং করছি। চিটিংটা হইলো সব ক্ষেত্রে এই লিমিটটা আগে বসাইতে পারবেন না। অর্থাৎ আপনার এমন এক্সপ্রেশন আসতে পারে যে লিমিটটা আগে বসানো যাচ্ছে না, আগে বসাইলে হয়তো ইনডেফিনিট কোনো কিছু একটা চলে আসবে, এরকম কিছু চলে আসতে পারে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রসিজার হইলো লিমিটটা পরে বসানো, কিন্তু এই ক্ষেত্রে আমরা আগে বসাইতে পারবো, কারণ আগে আগে বসাইলে আনডিফাইন্ড কোনো কিছু আসতেছে না। ঠিক আছে, সো স্যার আনডিফাইন না আসলে আমি বসাইতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ। স্যার ইনডিফিনিটের ক্ষেত্রে তখন আলফা বিটা হচ্ছে আমার নিচে থাকবে। হ্যাঁ, নিচে থাকতে পারে, আসলে অনেক কিছুই হইতে পারে, যেমন আপনার ডিপেন্ড অন দ্য ফর্ম অফ দ্য ফাংশন। টেকনিক্যালি আসলে আগে লিমিটটা বসানো অ্যালাউড না, বুঝছেন? কারণ মানে আগে বসায় যে সলিউশনটা আসবে আর পরে বসাইলে যে সলিউশনটা আসবে, আপনি ম্যাথমেটিক্যালি গ্যারান্টি দিতে পারবেন না যে দুইটা সলিউশন সেম সবসময়। ইন জেনারেল গ্যারান্টি দিতে পারবেন না যে দুইটা সলিউশন সেম। এক্সাম্পল, আচ্ছা আপনাদের একটা এক্সাম্পল বলি, যে ধরেন আপনার এরকম একটা ইয়ে আসছে যে আলফা এক্স প্লাস বিটা সমান সমান 0। এখন আপনি হইলো আলফা টেন্ডস টু 0, বিটা টেন্ডস টু 0 লিমিট বসাইতে চান, তো এটা কি হবে? তো বেসিক্যালি আপনি 0 ইকুয়াল টু 0 পাই যাবেন, তো সলিউশনটা হইলো না। তো অ্যাকচুয়াল যেটা জিনিস সেটা হইলো আপনার সলিউশনটা আসবে মাইনাস বিটা বাই আলফা। তারপর আপনি এখানে যদি আলফা টেন্ডস টু 0, বিটা টেন্ডস টু 0 লিমিট নেন, এখনো টেকনিক্যালি আসলে ইনডিফাইন, তখন হয়তো আমি আলফা ইকুয়াল টু বিটা ধরে তারপর টেন্ডস টু 0 লিমিট নিব। স্যার তখন লা হপিতাল ইউজ করে দিলেই তো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, লিমিট। রাইট রাইট। তো তখন আপনার সলিউশনটা বেসিক্যালি হবে x ইকুয়াল টু -1। তো জি স্যার। সলিউশনটা আপনি যদি আগে লিমিটটা বসাই দেন তাহলে পাবেন না। ওকে, জি স্যার। তো এই কারণে বললাম যে জেনারেল প্রসিজার হইলো যে আপনি সলিউশনটা বাইর করানোর পরে লিমিটটা বসানো। তো এই ক্ষেত্রে যেহেতু আনডিফাইন্ড কিছু আসে নাই, এই জন্য আমি আগে আগে বসাই দিছি। আসলে আগে বসানোর আর একটা কারণ আছে যেটা আমি চিটিং করছি, সেটা হইলো যে এই কোয়েশ্চেন কিন্তু সলভ করে অনেক অনেক কষ্ট হয়ে যাবে, বেশ কষ্ট হবে। দেখেন আপনার কোয়াড্রেটিক কোয়েশ্চেন আসবে, 3টা ভেরিয়েবলে 3টে ইকুয়েশন, আপনার সাবস্টিটিউশন করতে করতে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তো এই কারণে বেসিক্যালি আমি এই চিটিংটা করছি। ওকে, তো এই চিটিংটা আই গেস এই প্রবলেমে করা ভ্যালিড, ইন জেনারেল প্রবলেমে করা ভ্যালিড নাও হতে পারে। আপনাদের হয়তো এত কঠিন প্রবলেম হয়তো আপনাদের দিব না। জি স্যার, বুঝতে পারছি স্যার। ইনফ্যাক্ট আচ্ছা, এখানে আসলে এই দুইটা মাল্টিপ্লায়ার আলাদা ধরতে হবে এটাও নেসেসারি না। অ্যাটলিস্ট আপনি যখন অ্যানালাইটিক্যালি সলভ করতেছেন তখন নেসেসারি না। আপনি দুইটাকেই একই মাল্টিপ্লায়ার দিয়ে গুণ দিতে পারেন, এটারও আলফা ধরতে পারেন, এটারও আলফা ধরতে পারেন। প্র্যাকটিক্যালি যখন আমরা কোড করি তখন দুইটা আলাদা আলাদা মাল্টিপ্লায়ার ধরার কিছু সুবিধা আছে। এমন হইতে পারে যে আমার একটা কনস্ট্যান্টের প্রায়োরিটি বেশি, ঠিক আছে? তো একটা কনস্ট্যান্টকে আমার খুব অ্যাগ্রেসিভলি হইলো এটারে
এটা ট্রিট করা লাগবে। সেই ক্ষেত্রে হয়তো আমাদের দুইটা মাল্টিপ্লায়ার ধরলে ইন্ডিভিজুয়ালি টিউন করা একটা ফ্রিডম থাকে, সেই ফ্রিডমটা প্র্যাকটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে একটা রোল প্লে করতে পারে। তবে আমরা যখন অ্যানালাইটিক্যালি সলভ করতেছি তখন আসলে মাল্টিপ্লায়ার গুলো সেমই ধরা যায়, সেম ধরলে কোনো অসুবিধা নেই। ওকে, আর কি প্রশ্ন বলেন? স্যার প্রিভিয়াস প্লেলিস্টে প্রাইমাল ডুয়াল ইন্টেরিয়র নামে একটা টপিক ছিল, ওটা কি থাকবে? না না, ওইটা পড়াই নাই আপনাদের। ইন্টেরিয়র পয়েন্ট মেথডেরও ভ্যারিয়েশন আছে আর কি, আরো আপনার ডুয়াল প্রবলেম থেকে ইন্টেরিয়র পয়েন্ট মেথড ডিজাইন করা যায়, ওটা আপনাদের থাকবে না। আপনাদের চাইলে থাকবে কি কি থাকবে হইলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তারপর কনস্ট্যান্ট অপটিমাইজেশন সলভ করা, ইকুয়ালিটি ইনইকুয়ালিটি মিক্স দুইটা মিলায়, ডুয়াল প্রবলেম ফর্মুলেট করা, আর নিউটনস মেথড, আর হইলো ওই যে পেনাল্টি মেথড, ব্যারিয়ার মেথড, এগুলো। স্যার মানে 5টা থেকে 4টা অ্যান্সার করতে হবে। 4টা থেকে 3টাও হইতে পারে। স্যার একটু কম লেন্দি ম্যাথ দিয়ে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কোনো প্রশ্ন? বোনাস কোশ্চেন কি থাকবে? থাকতে পারে, তার কাইন্ডলি ফর্মুলা গুলো দিয়ে। আচ্ছা আপনাদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার ফর্মুলা লেখা লাগতে পারে, ফর্মুলা নাও থাকতে পারে। যদি যদি প্রিপারেশন না নিয়ে আসেন তাহলে পরে আবার দোষ দিতে পারবেন না। স্যার আমি কত warning দিয়ে দিচ্ছি। আইটারেশনে দিতে পারেন স্যার? দুইটাই দিব হয়তো, দুইটার বেশি দিলে আপনাদের জন্য করতে সময় লেগে যাবে, হয়তো দুইটাই দিব। স্যার মানে আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ম্যাথ গুলো থেকে কি স্যার কোনো মানে ট্রিকি কেস আসতে পারে? যেমন হচ্ছে লাইক লাস্ট টাইমে হচ্ছে আপনি ওই যে লিস্ট স্কোয়ার একটু অন্যরকম ফাংশন দিয়ে একটা দিছিলেন মিড টার্মের সময়। ট্রিকি কেস, এখন গ্রেডিয়েন্ট ডিসেন্টের মধ্যে আসলে ট্রিকি কি করব? গ্রেডিয়েন্ট ডিসেন্ট তো বেসিক্যালি আপনাদের কাইন্ড অফ চিন্তা না করে খালি খালি প্লাগ এন্ড চাক করা লাগে ওটার মধ্যে। জাস্ট এটাই এই জন্য আর কি শিওর হচ্ছে স্যার মানে এখন ওটার মধ্যে কি কোনো কি করব অথবা কিছু জানি না, ঠিকই ঠিকই কিছু করা যায় নাকি সেটাও জানি না। এখন আমি তো কোশ্চেন নাই, তো সেখান থেকে তো মেবি স্যার ট্রিকি করার উপায় নাই স্যার, কারণ জিনিসগুলো তো স্যার এভাবে ইউজ করে ফেলে, ডিরেক্ট বসায় দেয় হ্যাঁ রিয়েল লাইফ। সেটাই। স্যার এটাই। একটা জিনিস স্যার মানে এমন কোনো কেস হইতে পারে যে দুইটা ইটারেশনে দুইটা ডিফারেন্ট লার্নিং রেট নিচ্ছে অর সামথিং, মানে লার্নিং রেটের ইটসেলফে কোনো চেঞ্জ আসবে? লার্নিং রেট চেঞ্জ করার তো সেটাও তো হয়তো বলে দিব, মানে এখন সেটা বলে দিতে পারি, কিন্তু ওইটা তো খুবই ট্রিকি হবে না। মানে আপনাকে বললাম যে ওকে ফার্স্ট ইটারেশনে যে লার্নিং রেট ছিল, সেকেন্ড ইটারেশনে সেই লার্নিং রেটকে 0.1 দিয়ে গুণ দেন, কথা বা 0.9 দিয়ে গুণ দেন। আর ওইটা তো ট্রিকি কি হইলো, ধরেন এটা তো বলেই দিছি যে আপনাকে কি করতে হবে বলে দিছি। তো যে অ্যালগরিদম গুলো আছে ওগুলো তো যে ফর্মে আছে ওইটাই স্ট্যান্ডার্ড ফর্ম। আমি জানি না গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে ট্রিকি করার কোনো রাস্তা আছে নাকি, আমি নিজেও জানি না। আপনি কি কোশ্চেন এখনো করেন নাই নাকি করবেন? না, কোশ্চেন করি নাই। ও আচ্ছা, কোশ্চেন করে ক্লাস নিতে বসলে আসলে একটা সমস্যা হয়ে যেত, অনেক কিছু রিভিল করে দিতে পারতাম, এই কারণে এখন কোশ্চেন করি নাই। স্যার তাহলে তো স্যার বলা উচিত হয়নি স্যার ট্রিকি কেস করার কথা। শেষ ভালো তার সব ভালো তার। ঠিক আছে, আপনাদের এখন প্রশ্ন আছে? স্যার তাহলে ডুয়ালিটি দিয়ে ওইটা আগে ফার্স্টে ওই যে ল্যাগ্রেঞ্জটার হচ্ছে আমরা বের করে ল্যাগ্রেঞ্জটার আমরা ম্যাক্সিমামটা বের করব। মানে ল্যাগ্রেঞ্জের যে ল্যাগ্রেঞ্জিয়ানটাকে আপনার রিসপেক্টে ভ্যারিয়েবলের রিসপেক্টে মিনিমাইজ করলে যে প্রবলেমটা পাওয়া যায় ওই প্রবলেমটাকে ডুয়াল প্রবলেম বলে। ঠিক আছে, ধরেন আপনাকে বললাম যে ফর্মুলেট দ্য ডুয়াল প্রবলেম, তাহলে আপনার ডুয়াল প্রবলেমটা আবার সলভ করা লাগবে না, জাস্ট
ডুয়াল প্রবলেমটা লেখা লাগবে। তো বেসিক্যালি এই লাইনটা লেখা লাগবে, এই যে এই জায়গায় যে এই লাইনটা লিখছি। এখানে শেষ আনসার। হ্যাঁ, যদি এইটা বলি যে ফর্মুলেট দ্য ডুয়াল প্রবলেম, তাহলে এখানেই শেষ। আর যদি এটা বলি যে ফর্মুলেট দ্য ডুয়াল প্রবলেম এন্ড সলভ ইট, তাহলে এই প্রবলেমটা আবার সলভ করা লাগবে। বুঝতে পারছি স্যার। স্যার এটার একটু মানে স্টেপস গুলা বলে দিতে পারবেন, মানে অ্যালগরিদম ওয়েতে, যে ফার্স্ট এটা করবো এরপর এটা করবো স্যার। ডুয়ালিটি ডুয়াল প্রবলেম বানানোর ক্ষেত্রে, ডুয়াল প্রবলেম বানানোর অ্যালগরিদম বেসিক্যালি এইটাই যে আপনি ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখবেন, অরিজিনাল যে প্রবলেম সেই প্রবলেমের ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখবেন। ল্যাগ্রাঞ্জিয়ানের ফর্মটা হয়তো এরকম হবে, এফ অফ এক্স প্লাস ল্যামডা এইচ অফ এক্স প্লাস মিউ জি অফ এক্স, হয়তো এই ফরম্যাটে প্রবলেম হবে, সরি এই ফরম্যাটে এক্সপ্রেশন হবে ল্যাগ্রাঞ্জিয়ান। তারপর আপনি এই ল্যাগ্রাঞ্জিয়ানটাকে মিনিমাইজ করবেন উইথ রিসপেক্ট টু এক্স। ল্যামডার মিউতে হাত দিবেন না, ল্যামডার মিউ যেমন আছে তেমনই থাকবে, মানে ল্যামডার মিউকে কনস্ট্যান্টের মতো ট্রিট করবেন। তো মিনিমাইজ ল্যাগ্রাঞ্জিয়ান উইথ রিসপেক্ট টু এক্স, তো মিনিমাইজ কেমনে করবেন? আপনার যতগুলা ধরেন এক্স বলতে এক্স এর মধ্যে এক্স ওয়ান এক্স টু এক্স তিনটা ভ্যারিয়েবল আছে, তো আপনি ফার্স্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ লিখবেন, 0 সেট করবেন। সেকেন্ড ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ লিখবেন, 0 সেট করবেন। থার্ড ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ লিখবেন, 0 সেট করবেন। তো এই 0 সেট করলে আপনার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তিনটি ইকুয়েশন আসবে ইন টার্মস অফ ল্যামডা এন্ড মিউ। ঠিক আছে, ল্যামডা আর মিউ এর কিছু ফাংশন আসবে। তো যে এক্সপ্রেশন গুলা আসবে, এক্সপ্রেশন গুলা আপনি এই ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে বসে দিবেন। তো বসে দেওয়ার পরে তখন ল্যাগ্রাঞ্জিয়ানটা কিসের ফাংশন হয়ে যাবে? ল্যাগ্রাঞ্জিয়ানটা খালি মিউ আর ল্যামডার ফাংশন হয়ে যাবে। ওই মিউ ল্যামডার যে ফাংশনটা পাবেন, ওই ফাংশনটা হলো ডুয়াল ফাংশন। আর ওই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করা হলো ডুয়াল প্রবলেম। বুঝাতে পারছি? জি স্যার, এখন বুঝছি স্যার, ক্লিয়ারলি স্যার। স্যার নিউটন মেথডে কি 3/3 ম্যাট্রিক্স আসতে পারে? হইতে পারে। 3/3 আপনি ক্যালকুলেটর বসে ইনভার্ট করবেন, অবশ্যই হাতে ইনভার্ট করবেন না। আচ্ছা, ক্যালকুলেটর ম্যাট্রিক্স ইনভার্সন পারেন তো সবাই? না পারলে শিখাইছেন, ইউটিউবে ভিডিও দেখে আইছেন, পারা উচিত। অন্য অন্য কোর্সে তো লাগছে, রাইট? আর স্যার অ্যাডামের যে হচ্ছে ওই যে বায়াস কারেকশনের স্টেপটা, ওইটাও তো লাগবে তাই না স্যার? যদি অ্যাডাম বলি তাহলে তো লাগবেই। স্যার একটা থিওরিটিক্যাল ক্যালকুলেটরে কোশ্চেন ম্যাট্রিক্স ছিল। ইনভার্স করা যায়? হ্যাঁ, স্যার ক্যালকুলেটরে ক্যালকুলেটরে ম্যাট্রিক্স ইনভার্স করা যায়? হ্যাঁ হ্যাঁ যায়, 4/4 পর্যন্ত করা যায়। আপনার ইএক্স প্লাস মডেল যেগুলা, ওগুলাতে 4/4 পর্যন্ত করা যায়। স্যার একটা থিওরিটিক্যাল আপনি কোশ্চেন ছিল। স্যার 3/3 পর্যন্ত যদি দেন স্যার, তাহলে ধরেন স্যার ক্যালকুলেটরে করতে পারি না স্যার, তাহলে স্যার ইনভার্স তো করতে গিয়ে ঝাঁটা বাড়া যাবে। ক্যালকুলেটর করতে পারবে না কেন? পারে তো, মানে সব ক্যালকুলেটরই পারে। আপনার 4/4 অঙ্ক কিছু কিছু পারে না এরকম আছে, কিন্তু 3/3 পর্যন্ত সব ক্যালকুলেটর ইনভার্স বাইর করা সম্ভব। আপনি স্যার শিখাইছেন? স্যার আমাদের হচ্ছে ওই যে ডুয়াল ফাংশনটা কি হচ্ছে এই যে প্রাইমাল প্রবলেম থেকে ডিরাইভ করতে হবে? হ্যাঁ হ্যাঁ। নেহাত কি জানি বলতেছিলেন? জি স্যার, স্যার বা স্যার নেক্সট ইয়ার হবে স্যার, মানে আমরা কি স্যার এই পরবর্তী স্টেপের টা আগে বের করে ফেলি স্যার? মানে আপনি এরকম কিছু একটা বলছেন, মানে ম্যাথে সমস্যা নাই, মানে আপনি একবার বলছিলেন স্যার নেক্সট স্টেপে স্যার আমরা ফিউচারের ডেটা পয়েন্ট গুলা বের করতে পারি, ওইটা একটু থিওরিটিক্যালি বললে ভালো হয় স্যার। আচ্ছা, নেস্টেড হবে যেটা বলছিলাম, আপনার নেস্টেড অফ ডিসেন্টের আপনার মোমেন্টাম ডিসেন্টে যেটা করে সেটা হইলো আপনার একটা ভেলোসিটি ক্যালকুলেট করে। আমার কাছে তো মনে হয় যে আপনি যদি অ্যালগোরিদম গুলো কেমনে বানানো হয়েছে এটা থিওরিটা বুঝেন, তাইলে তো এটার আপডেট অলমোস্ট অটোমেটিক মুখস্থ হয়ে যায়। ওকে, তো নর্মাল মোমেন্টাম ডিসেন্টে যেটা করে, একটা একটা ভেলোসিটি ক্যালকুলেট করে। ঠিক আছে, কাইন্ড অফ মানে আইডিয়াটা আসছে ফিজিক্স থেকে, যে ফিজিক্সে হইলো ফোর্স ফোর্স কি ফোর্স কি তৈরি করে? ফোর্স হলো অ্যাক্সেলারেশন তৈরি করে। অ্যাক্সেলারেশন
ভেলোসিটিকে চেঞ্জ করে, ভেলোসিটি কোঅর্ডিনেটকে চেঞ্জ করে। এই আইডিয়াটাই বেসিক্যালি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইম্পোর্ট করা হয়েছে। তো এখানে ফোর্সের রোল প্লে করতেছে হইলো গ্রেডিয়েন্টের মাইনাসটা, অর্থাৎ মাইনাস ডেল এফ। এই জিনিসটা হলো ফোর্সের রোল প্লে করতেছে, বা এই জিনিসটা অ্যাক্সেলারেশনের রোল প্লে করতেছে। ওকে, এই জিনিসটা অ্যাক্সেলারেশনের রোল প্লে করতেছে। তো মোমেন্টাম ডিসেন্টে যেটা করে যে আগে একটা ভেলোসিটি বাই করে, মাইনাস এটারে এখানে হয়তো আলফা দিয়ে গুণ দেয়, এখানে একটা বিটা দিয়ে গুণ দেয়, তারপর গ্রেডিয়েন্ট। এটা হলো ভেলোসিটির আপডেট রুল। এই ভেলোসিটিটা ব্যবহার করে তারপর কোঅর্ডিনেট আপডেট করে। সরি, কে প্লাস ওয়ান হবে এক্স কে প্লাস ভি কে। ঠিক আছে, এটা হলো নর্মাল মোমেন্টাম ডিসেন্ট। আচ্ছা, এখন আপনার নেস্টার অফ ডিসেন্টে যেটা করে, আচ্ছা গ্রেডিয়েন্টটা কেমনে বাই করে? গ্রেডিয়েন্ট বাই করে হলো আপনার যে গ্রেডিয়েন্টের একটা ফর্মুলা আসবে থাকবে আপনার কাছে আইডিয়ালি। ওই গ্রেডিয়েন্টের মধ্যে আপনি কারেন্ট ইটারেশনে যে পয়েন্টে আছেন ওই পয়েন্টে কোঅর্ডিনেটটা বসাবেন। ওই পয়েন্টে কোঅর্ডিনেটটা বসাইলে তারপর আপনার কারেন্ট ইটারেশনে গ্রেডিয়েন্টটা বাইর হবে। আচ্ছা, নেস্টার অফ ডিসেন্টে যেটা করে সেটা হইলো এই দুইটা আপডেট রুল নেস্টার অফ ডিসেন্টও সেমই থাকে, কিন্তু গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করে। গ্রেডিয়েন্ট ক্যালকুলেশনটা যেটা চেঞ্জ করে সেটা হলো এই জায়গায় কারেন্ট ইটারেশনের কোঅর্ডিনেটটা বসায় না, যেটা বসায় সেটা হইলো একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট বসায় বা একটা ফিউচার কোঅর্ডিনেট বসায়। ফিউচার কোঅর্ডিনেটটা হইলো যে আমার আগের ইটারেশনে তো একটা ভেলোসিটি ছিল, রাইট? আগের ইটারেশনে ভেলোসিটি দিয়ে যদি চলতে থাকতো তাইলে আমার পয়েন্টটা কোন পয়েন্টে যে পৌঁছাইতো সেই পয়েন্টটা বের করার চেষ্টা করে। ওকে, তো আপনাকে প্রজেক্টেড পয়েন্ট বের করার চেষ্টা করে। তো প্রজেক্টেড পয়েন্ট বের করার যে আপডেট রুল সেটা হইলো আগের ইটারেশনে ভেলোসিটিটা ব্যবহার করতে হবে, অর্থাৎ কারেন্ট পয়েন্টের সাথে আপনি আপডেট করবেন আগের ভেলোসিটি দিয়ে, আগের ইটারেশনের ভেলোসিটি দিয়ে বি কে মাইনাস ওয়ান দিয়ে আপডেট করবেন। আপডেট করার আগে এখানে একটা একটা স্কেলিং প্যারামিটার দিয়ে গুণ দিবেন। এটা হলো প্রজেক্টেড কোঅর্ডিনেট। এই প্রজেক্টেড কোঅর্ডিনেটটা আপনি হইলো এখন আপনার যে গ্রেডিয়েন্টের ফাংশন ওই গ্রেডিয়েন্টের ফাংশনের মধ্যে বসাবেন। এটা হইলো আপনার কারেন্ট ইটারেশনের গ্রেডিয়েন্ট জি কে। বুঝতে এবার পারছি। এই গ্রেডিয়েন্টটাকে আপনি হইলো আগে যে মোমেন্টাম ডিসেন্টের যে আপডেট রুল ওইটার মধ্যে বসে দিবেন, বাকি স্টেপ যা ছিল তাই। জি, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বাট আমার কাছে কি মনে হচ্ছে, আপনি যদি এটা মোটিভেশন গুলো বুঝতে পারেন যে অ্যালগরিদম গুলো বানানো হয়েছে কেমনে, তাইলে আপডেট রুল গুলো মনে রাখা অলমোস্ট অটোমেটিক্যালি চলে আসে যে কিসের থেকে কি আপডেট হবে। এখন তো- আপনি না বুঝে নগদে মনে রাখার চেষ্টা করেন, আসলে মনে রাখতে পারবেন না। এই কারণে হয়তো বারবার বলতেছেন স্যার আপডেট রুল দিয়ে দিন। স্যার এখন ওইটার বুঝলেন? জন্য না স্যার, মানে আমার একটা আইডিয়া ছিল স্যার, যদি এখান থেকে এরকম প্রেডিক্ট বাইর করা যায় স্যার, তো মানে ওরকম কোনো আরো মডার্ন অপটিমাইজার বানানো যায় কিনা, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে আরো, মানে যদি আমি এর পরের পয়েন্টস গুলা জানতে পারি তাহলে তো স্যার ওই ক্ষেত্রে আমি হ্যালুসিনেশন কমাইতে পারবো, মানে ওইরকম একটা চিন্তা থেকে আর কি। বুঝতে পারছি, বুঝতে পারছি। না এখন এগুলোর তো আরো মডিফিকেশন আছেই। ধরেন অ্যাডাম প্রপোজ করা হয়েছে তো কত বছর হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, ধরেন হয়তো 10 বছর হয়ে গেছে। তো এআই এর তো 10 বছর বেসিক্যালি মানে আপনার অনেক 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 সময়। তো আপনার অ্যাডামে এখনো হয়তো আরো আরো মডিফাইড জিনিসপত্র আছে যেগুলো মানুষজন ইউজ করতেছে। জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন? আচ্ছা, মনে হয় প্রশ্ন নাই। ঠিক আছে, তাইলে থামি। আপনাদের হয়তো আরো কিছু পড়াশোনা আছে, রাতও হয়ে গেছে, 9:30 বাজে প্রায়। তো আপনারা পড়েন, বেস্ট অফ লাক, দেখা হবে কালকে। কালকে আপনার পরীক্ষা শুরু কয়টায়? 8:30-এ নাকি 8:15-তে? স্যার 8:30টায় স্যার। ঠিক আছে, 8:30টায় পরীক্ষা স্যার? হ্যাঁ। তাহলে তো সারা রাত ঘুমাইতে পারবো না স্যার, অলরেডি এক রাত ঘুমাইতে পারিনি স্যার। আচ্ছা, ঠিক স্যার আছে, হ্যাভ টাইমটা আ গুড। পিছানো যায় না স্যার? একটু দেখেন স্যার, টাইমটা যদি পিছানো যেত স্যার। না এখন এটা আমার কন্ট্রোলে নাই তো, যেটা বললাম যে ওই রুমে আপনাদের পরে পরীক্ষা আছে। তো মানে মানে এমনও না যে রুমটা সারাদিন জন্য আমার আমার হাতে আছে। আহ আহ, আমি নিজের ইচ্ছা মতো করতে পারবো আর কি। অন্য একটা রুমে যদি পরীক্ষাটা নেওয়া যেত স্যার, অন্য এটা এখন টাইমে ধরেন
10:30টায় স্যার। 8:30 তো এত আর্লি স্যার। আপনি জানতেন না এটা কি? এটা তো আপনি একটু মানে আবদার করতেছেন মনে হচ্ছে। এটা তো রুটিন তো আজকে বানায় নাই, রুটিন তো আপনাদের অনেক আগে দিয়ে দিতে। আমি ক্যাজুয়ালি ভাবতেছিলাম 10:30টায় পরীক্ষা হবে। আপনি এতক্ষণ ভাবতেছিলেন 10:30টায় পরীক্ষা হবে? জি স্যার। আচ্ছা, কেন ভাবতেছিলেন? রুটিন দেখেন নাই? জানি না স্যার, দেখতে দেখতে ভুলে গেছি স্যার। এখন এটা জানতে পারলাম স্যার, যেটা খুবই আচ্ছা শখ স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা শেষ করি। বেস্ট অফ লাক, কালকে দেখা হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।